প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম টেকনোলজির প্রথম পর্বের শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দীপুরঞ্জন বর্মা, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক বাংলা। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টেকনোলজির বাংলা বিষয়ের সিলেবাস, নম্বর বন্টন ও প্রশ্নের মডেল নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা গত ক্লাসে অংশগ্রহণ করোনি তারা পরবর্তীতে এই ক্লাসটা একটু দেখে নিবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব বাংলা বিষয়ের বাংলা ভাষা। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে হচ্ছে ভাষার সংজ্ঞা, ভাষা কাকে বলে তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে। ভাষার বৈশিষ্ট্য বলতে পারবে। সাধু ও চলিত ভাষার সংজ্ঞা বলতে পারবে। সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য বলতে পারবে। সাধু ও চলিত ভাষার পার্থক্য বলতে পারবে। আঞ্চলিক ভাষার সংজ্ঞা বলতে পারবে। আঞ্চলিক ভাষার উদাহরণ বলতে পারবে। বাংলা ভাষার বা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে তোমাদের ধারণা হবে। বাংলা ভাষার বা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন সম্পর্কে তোমরা জানতে পারবে। ভাষার সংজ্ঞা বা ভাষা কাকে বলে? মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি প্রকাশ করে তাকে ভাষা বলে। অর্থাৎ এখানে একজন মানুষ তার মনোভাব প্রকাশ করার জন্য নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে যে অর্থবোধক ধ্বনিসমূহ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে বা অন্যের বোধগম্য যে ধ্বনি ব্যবহার করে তাকে ভাষা বলে। ভাষার বৈশিষ্ট্য। ভাষা অবশ্যই কণ্ঠ নিঃসৃত হতে হবে, যদিও আমরা অনেক সময় ইশারার সাহায্যে, আকার ইঙ্গিতের সাহায্যে, প্রতীক বা চিহ্নের সাহায্যে ভাব প্রকাশ করে থাকি, কিন্তু ব্যাকরণের ভাষায় সেটা ভাষা নয়। ভাষা হতে হলে অবশ্যই কণ্ঠ নিঃসৃত হতে হবে বা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে। ভাষার অর্থতত্ত্বকতা থাকতে হবে বা ভাষার যে ধ্বনিগুলো বা শব্দগুলো ব্যবহার করা হবে তার অবশ্যই অর্থ থাকতে হবে। বিশেষ কোনো জনগোষ্ঠীর মাঝে ব্যবহৃত হতে হবে, এছাড়া ভাষা হবে না। হয়তো আমার বাংলা ভাষাটা চীনের যে জনগোষ্ঠী তারা বুঝতে পারবে না, আমার কাছে আমার ওই বিষয়টা ভাষা হলেও চীনের জনগণের কাছে সেটা ভাষা হবে না। এই জন্য বলা হয় নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত হতে হবে। ভাষা রীতি। শিক্ষার্থীরা, প্রতিটা ভাষারই এই মৌলিক বিষয়টা থাকে, সেটা হচ্ছে যে ভাষার লৈখিক একটা, অর্থাৎ লিখা যে প্রকাশ করা হয় লিখার সময় সেটা এক ধরনের, আবার মৌখিক যে মুখে বলার সময় যে ভাষা ব্যবহার করা হয় সেটা অন্য ধরনের। এই জন্য এই রীতিটা বাংলা ভাষায়ও আছে। লেখার সময় আমরা এক ধরনের ব্যবহার করি, আবার কথা বলার বা মুখে ব্যবহার করার সময় এক ধরনের ব্যবহার করি। এই দুইটা রূপ প্রায় সব ভাষারই আছে। লৈখিক ভাষার দুইটা রীতি, যে লেখার সময়
যে আমরা ভাষাটা ব্যবহার করি তার দুইটা রীতি আছে, সাধু রীতি ও চলিত রীতি। সাধু রীতিটা কি? আমরা যখন গদ্য ভাষা সাহিত্যে বই পুস্তকে লিখে থাকি সেই ভাষাটাই সাধু ভাষা। সাধু ভাষাটা সর্বজন স্বীকৃত সুষ্ঠু মার্জিত যে ভাষা, যে ভাষায় বিভিন্ন পদগুলোর দীর্ঘরূপ ব্যবহার করা হয় বা পূর্ণাঙ্গ রূপ ব্যবহার করা হয়, তৎসম শব্দবহুল, সর্বজন স্বীকৃত সুষ্ঠু মার্জিত ব্যাকরণ সম্মত ভাষাটাকেই সাধু ভাষা বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, এই সাধু ভাষা শুধুমাত্র লেখার ক্ষেত্রে লেখকেরা সাহিত্যিকেরা ব্যবহার করে, এই ভাষায় কথা বলে না। এরপর কথা বলার সময় কিন্তু আমরা অন্য ধরনের একটা ভাষা ব্যবহার করি, সেই ভাষাটা হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষায় আমরা লেখার সময় ব্যবহার করি, আবার মুখে কথা বলার সময় এই চলিত ভাষা ব্যবহার করি। চলিত ভাষাটা আবার মৌখিক ভাষার দিক থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে মৌখিক ভাষারও দুটা রূপ আছে। যেরকম একটা চলিত রূপ আর একটা আছে আঞ্চলিক রূপ। শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো, যখন আমরা নিজেদের এলাকায়, নিজেদের আশপাশের সমাজের, নিজেদের পরিবারের মানুষের সাথে কথা বলি তখন আমরা কিন্তু একটু অন্যরকম ভাষায়, একটু আঞ্চলিক ভাষায় কথা বলি। আর যখন আমরা স্কুল কলেজে বা অন্য কোনো এলাকায় যাই, অফিস আদালতে, তখন আমরা অন্য ধরনের একটা ভাষা ব্যবহার করি যেটা সবাই বুঝতে পারে। সেই সবাই যে বুঝতে পারে যে চলিত ভাষাটা, এটাকেই আমরা চলিত ভাষা বা মান ভাষা বা আদর্শ চলিত বা প্রমিত চলিত ভাষা বলতে পারি, যে ভাষাটা মুখের যে ভাষাটা সবাই বুঝতে পারবে, যেটা আমরা স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে সবার সাথে ব্যবহার করি। এই চলিত ভাষাটা পশ্চিমবঙ্গের নদিয়া অঞ্চলের ভাগীরথী নদীর তীরবর্তী শিক্ষিত সমাজের যে মার্জিত ভাষাটা, সেটাই কালক্রমে প্রমিত চলিত বা আদর্শ চলিত ভাষা হিসেবে সর্বজন স্বীকৃত বা গৃহীত। অর্থাৎ এই চলিত ভাষা সেই ভাষাটাই যেটা বিভিন্ন পদগুলোর সংক্ষিপ্ত রূপ, তৎসম দেশি বিদেশি শব্দবহুল যে ভাষাটা এবং সর্বজন স্বীকৃত, সবাই বুঝতে পারে, এই ধরনের যে ভাষাটা তাকে বলা হয় চলিত ভাষা। আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষাটা অঞ্চলভেদে মানুষ যে ভাষাটা ব্যবহার করে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে মানুষ তাদের আশপাশের মানুষের সাথে ভাব প্রকাশের জন্য যে বিশেষ ধরনের ভাষাটা ব্যবহার করে তাকে আঞ্চলিক ভাষা বলে। সাধু ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে সাধু ভাষা গুরু গম্ভীর, সাধু ভাষা তৎসম শব্দবহুল, তৎসম বা সংস্কৃত শব্দ বেশি ব্যবহার হয়। সাধু ভাষায় সন্ধি ও সমাসবদ্ধ পদগুলোর ব্যবহার বেশি হয়। সাধু ভাষা নাটক ও সংলাপে, নাটকের সংলাপে ব্যবহার করা হয় না। সাধু ভাষা ব্যাকরণ সিদ্ধ, সাধু ভাষা অপরিবর্তনীয়, সাধু ভাষা মার্জিত, সাধু ভাষা সর্বজন স্বীকৃত একটা ভাষা, ব্যাকরণের নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলে। এগুলি সাধু ভাষার বৈশিষ্ট্য। এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। এরপর আছে চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষা গুরুগম্ভীর ভাষা নয়, সাবলীল ভাষা। চলিত ভাষা নাটক ও সংলাপে ব্যবহার করা হয়। দৈনন্দিন আমরা ভাব প্রকাশের জন্য চলিত ভাষা ব্যবহার করি। চলিত ভাষায় বিভিন্ন পদগুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। চলিত ভাষায়
চলিত ভাষায় আমরা একে অন্যের সাথে যখন ভাব বিনিময় করি তখন চলিত ভাষা ব্যবহার করা হয়, বা নাটকের সংলাপে চলিত ভাষা ব্যবহার করা হয়। চলিত ভাষায় দেখা যায় যে নাটক ও সংলাপের মধ্যে এই ভাষা ব্যবহার করা হয় আমরা মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে। চলিত ভাষা পরিবর্তনশীল। চলিত ভাষা এক এক অঞ্চলে এক এক রকম। এরপর আছে সাধু ও চলিত ভাষার পার্থক্য। সাধু ভাষা শিক্ষার্থীরা এরকম আমি কয়েকটা নমুনা দিয়েছি সাধু ও চলিত ভাষা পার্থক্য, আরও বেশি করে পড়তে হবে বা লিখতে হবে। সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরূপ, চলিত ভাষার সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ। সাধু ভাষা কৃত্রিম, চলিত ভাষা স্বাভাবিক। সন্ধি সমাসের আধিক্য থাকে, সন্ধি সমাসের বর্জন করা হয় চলিত ভাষায়। এছাড়া তোমরা আরও কিছু পার্থক্য সংযোগ করবে। আঞ্চলিক ভাষা। বিভিন্ন অঞ্চলের ভাষাকে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলে। আঞ্চলিক ভাষারই আরেকটা নাম উপভাষা। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে যে মানুষ তার দৈনন্দিন জীবনের ভাব প্রকাশের জন্য যে ভাষাগুলো ব্যবহার করে তাকে আঞ্চলিক ভাষা বলে, বা আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে। আঞ্চলিক ভাষার উদাহরণ পরীক্ষায় আসতে পারে যে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষার উদাহরণ দাও। সেই ক্ষেত্রে তোমরা একটা প্রমিত চলিত বা আদর্শ চলিত ভাষা লিখবে, আর সাথে করে 2-3 অঞ্চলের আঞ্চলিক ভাষার উদাহরণ দিবে। যেরকম এখানে দেখো একটা আদর্শ চলিত হচ্ছে, এক লোকের 2 ছেলে ছিল। এই ভাষাটার বগুড়ার আঞ্চলিক ভাষা একজনের 2 বেটা শৈল আসিল। পাবনার আঞ্চলিক ভাষা কোনো মানুষের 2 ছাওয়াল ছিল। ময়মনসিংহের আঞ্চলিক ভাষা একজনের 2 পুত আসিল। এইভাবে আরও তোমরা যদি পারো আরও 2-1টা অঞ্চলের আঞ্চলিক ভাষা লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার যুগ বিভাগ কয়টি ও কি কি? বাংলা ভাষার বা সাহিত্যের যুগ বিভাগ 3টি: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ 650 থেকে 1200 সাল পর্যন্ত, এটা প্রাচীন যুগ। এই সময়টাকে প্রাচীন বাংলা ভাষা বা এর আরেক নাম আছে চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদ বাংলা ভাষার যতগুলো নিদর্শন বা বই আছে তার মধ্যে এই চর্যাপদটাই প্রথম আমরা পাই। এর আগে কোনো বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় না। তো এই বাংলা ভাষার নিদর্শন চর্যাপদ প্রথম পাওয়া যায় 1907 সালে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে। এটি আবিষ্কার করে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী নেপালে গিয়ে নেপালের রাজদরবারে অন্যান্য বই পুস্তকের মাঝখানে এই একটা বাংলা ভাষার বা একটা বই খুঁজে পায়, যেটার ভাষাগুলো ঠিক বাংলার মতো লাগে, আবার বাংলাও নয়। তারপর তিনি এই
এই বইটা নিয়ে গবেষণা করে এবং এছাড়াও আরও অনেক সাহিত্যিক এই বইটা নিয়ে গবেষণা করে এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে এটাই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, যার নাম চর্যাপদ। তাহলে চর্যাপদ বাংলা ভাষার বা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি 1907 সালে আবিষ্কার হয় নেপালের রাজদরবার থেকে। কে আবিষ্কার করে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করলাম ভাষার সংজ্ঞা, ভাষার বৈশিষ্ট্য, ভাষার বিভিন্ন রীতি, সাধুরীতি, চলিত রীতি, সাধুরীতি ও চলিত রীতির সংজ্ঞা, পার্থক্য, বৈশিষ্ট্য। এছাড়াও আলোচনা হয়েছে আঞ্চলিক ভাষা বা উপভাষার সংজ্ঞা, আঞ্চলিক ভাষার উদাহরণ। এছাড়াও বাংলা সাহিত্যের যুগ বিভাগ, বাংলা ভাষার যে প্রাচীনতম নিদর্শন, সেই নিদর্শন চর্যাপদ সম্পর্কে আলোচনা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আমি বাংলা বানান সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, বন্ধ করে দিয়েছেন? না, বন্ধ করে